৫৬টি জাতিগোষ্ঠীর প্রায় ১৫০ কোটি মানুষের বৈচিত্র্যময় সংস্কৃতির দেশ চীন। চীনা সভ্যতার যেমন আছে ৫,০০০ বছরের ঐতিহ্য, তেমনি আধুনিক জ্ঞান, বিজ্ঞান ও উদ্ভাবনেও সম্মান সচেষ্ট চীন। চীনের সদর অন্তরের নানা ঘটনার সবশেষ তথ্য উপাত্ত নিয়ে আমাদের আয়োজন জানা অজানা চীন। সঙ্গে আছি আমি খোঁজাজা প্রেমা। বাংলাদেশের রাজধানীর ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের ৬৫% কাজ শেষ হয়েছে। চলতি বছরের শেষ নাগাদ জনসাধারণের চলাচলের জন্য খুলে দেওয়া হবে এর একটি অংশ। বৃহস্পতিবার ঢাকার গাজীপুরের মীরের বাজার এলাকায় সি ক্লাব রিসোর্টে মিডিয়া পাবলিক ডেতে এসব তথ্য তুলে ধরেন ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড সিইও শাও জিমিং। বিস্তারিত আফরিন মিমের প্রতিবেদনে। বাংলাদেশের প্রথম পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পিপিপি প্রকল্প ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে। বহির্বিশ্বের আদলে আধুনিক প্রযুক্তিতে নির্মাণ কাজ চলছে এই এক্সপ্রেসওয়ের। নির্মাণ কাজ শেষ হলে ৪৮ কিলোমিটার দীর্ঘ এই সড়ক হবে দেশের সবচেয়ে আধুনিক প্রযুক্তির সড়ক। বাংলাদেশের পূর্বাঞ্চল থেকে উত্তরাঞ্চলে সড়ক পথে যাতায়াত হবে আরও সহজ। জয়দেবপুর, দেবগ্রাম, ভুলতা, মদনপুর সড়ক ৪ লেন প্রকল্পের কাজ প্রায় শেষের দিকে। চলতি বছরের শেষ নাগাদ খুলে দেওয়া হবে রাস্তাটির একাংশ। উন্নত বিশ্বের মতো করে আধুনিক প্রযুক্তিতে এই এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ চলছে চীনা প্রযুক্তিতে। বৃহস্পতিবার গাজীপুরের মীরের বাজার সি ক্লাব রিসোর্টে মিডিয়া পাবলিক ডেতে এসব তথ্য তুলে ধরেন সড়ক নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো। এই এক্সপ্রেসওয়ে বাংলাদেশের মহাসড়কে যোগ করবে একটি নতুন মাত্রা। এটি নিরাপদ ও আরামদায়ক ভ্রমণের অভিজ্ঞতা দেবে। পাশাপাশি এ সড়ক ঢাকার ট্রাফিক নেটওয়ার্কের উন্নতি, যানজট নিরসন এবং প্রকল্পটি সম্পন্ন হওয়ার পরে স্থানীয় অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে। এ প্রকল্প বাস্তবায়নের জন্য চীনের সিচুয়ান রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশন লিমিটেড SRBG, শামিম এন্টারপ্রাইজ লিমিটেড SEL এবং ইউডিসি কনস্ট্রাকশন লিমিটেড UDC এর কনসোর্টিয়াম নামের ৩ প্রতিষ্ঠান কাজ করছে। আর এই প্রকল্পের আর্থিক পরামর্শক হিসেবে কাজ করছে এশীয় উন্নয়ন ব্যাংক ADB। এটি বাংলাদেশের প্রথম সড়ক যাতে ব্যবহার করা হচ্ছে না কোনো ইট। এতে ব্যবহার করা হচ্ছে চীনের প্রযুক্তিতে তৈরি সেমি রিজিড পেভমেন্ট। এতে করে সাধারণ পিচ ঢালাই রাস্তার মতো বৃষ্টি বা জলাবদ্ধতায় ক্ষতি হবে না এ সড়কটির। এতে কমবে সড়ক রক্ষণাবেক্ষণ খরচ, সেই সঙ্গে রাস্তাও হবে টেকসই। বাংলাদেশে এটা প্রথম একটা নিউ প্রযুক্তি এখানে আমরা ব্যবহার করতেছি, সেটা হলো সেমি রিজিড পেভমেন্ট, যেটা কংক্রিটও না আবার ম্যাকাডামের মতো ফ্লেক্সিবলও না, এর মাঝামাঝি একটা। এবং এটার বিশেষ যে গুণটা আছে সেটা হলো আমাদের দেশে আপনি জানেন যে নদীতে প্রচুর পরিমাণে বালি পাওয়া যায়, বালি অ্যাবান্ডেন্ট বালি রয়েছে, আবার আমাদের দেশে সিমেন্টও আছে। তো এখানে আমরা সিমেন্ট এবং বালি মিক্স করে সেই সেমি রিজিড পেভমেন্ট আমরা করছি। অথচ এর আমাদের প্রচলিত যে সিস্টেম সেখানে হলো ইটের খোয়ার সাথে নো সিমেন্ট বালি মিশানো হয়। এই প্রকল্পে সরাসরি কাজের সঙ্গে নিয়োজিত বাংলাদেশি কর্মকর্তারাও জানতে পারছেন সড়ক নির্মাণে অত্যাধুনিক সব প্রযুক্তি সম্পর্কে। এখান থেকে আমি অনেক নতুন প্রযুক্তির কাজগুলো শিখেছি, যেগুলো আগে বাংলাদেশে যেগুলো করা হয় না, যে ধরনের কাজ। যেমন পেভমেন্টের ক্ষেত্রে আমরা ড্রেনেজ লেয়ার, সাব বেস, IHG, গ্রাভেল বেস 4টা লেয়ার এক্সট্রা করি, কিন্তু আগে এ ধরনের কাজ করা হয় না, এক্সট্রা করা হয়। তারপরে ফিবার মেশিনের কাজগুলো করা হচ্ছে, অ্যাসফাল্ট, ATB 25, AC20C, AC13 টপ লেয়ার। এই অভিজ্ঞতা থেকে যে দেখছি এই জায়গার কাজটা অনেকটা বেটার, বা এই কোয়ালিটির কাজ অন্য কোনো জায়গায় হয় নাই। আপনার এইদিকে যতগুলো কাজ হইতেছে খুব উন্নত মানের, আর আপনার কাজের মধ্যে কোনো ভুল রাখতেছে না। চাইনিজ আমাদের ফ্রেন্ডলি শিখাইতেছে। পুরো সড়কটি থাকছে বিশেষ ধরনের ক্যামেরার আওতায়। এতে করে বাস্তবায়ন করা যাবে গাড়ির মাত্রাতিরিক্ত গতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা সংক্রান্ত নির্দেশনা। এছাড়া এ রাস্তায় 1 লেনের গাড়ি অন্য লেনে যেতে পারবে না। পথচারী পারাপার, লরি চলাচল ও স্থানীয়দের আসা যাওয়ার জন্য থাকছে আন্ডারপাস। আবার 2 পাশের 2 এলাকাকে সংযুক্ত করছে সার্ভিস লেন।
2018 সালে করা চুক্তির আওতায় চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে দেশের দুটি প্রতিষ্ঠান যৌথভাবে 2021 সালে প্রকল্পের কাজ শুরু হয়। আর দিন যত যাচ্ছে গাজীপুরের ভোগড়া থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত প্রকল্পে এক এক করে দৃশ্যমান হচ্ছে কালভার্ট, ব্রিজ, রেল, ওভারপাস সহ 4টি লেন। বাইপাসটির কাজ শেষ হলে ঢাকায় প্রবেশ না করে জয়দেবপুর থেকে মদনপুর পর্যন্ত 48 কিলোমিটার এক্সপ্রেসওয়ে ধরে নিরবচ্ছিন্নভাবে যাওয়া যাবে। আমরা আশা করছি যে এ বছরের সামনের 1-2 মাস পরেই আমরা 18 কিলোমিটার সমস্ত যান চলাচলের জন্য খুলে দেব এবং এই 18 কিলোমিটার তখন মাত্র 5-6 মিনিটে সমস্ত যানবাহন চলতে পারবে। আর আমরা পুরোটা করার পরে যেখানে 10 ঘন্টা লাগতো মাত্র আধা ঘন্টা থেকে 40 মিনিটে গাজীপুরের নওজুরি থেকে চিটাগাংয়ের মদনপুরে একেবারে এক্সপ্রেসওয়ে ধরে কোনো ননস্টপ সবাই যেতে পারবে। এতে শুধু পণ্য পরিবহন অনেক সহজতর হবেই না, সেই সঙ্গে এলাকার যে জনগণ যারা এতদিন দুর্ভোগ পোহাচ্ছিলেন কয়েক লক্ষ জনগণ, তাদের জন্য সুবিধা হবে। আর মাত্র কয়েক মাস যাতায়াতে দীর্ঘদিনের ভোগান্তি কমবে বাংলাদেশের মানুষের, আর সেই সঙ্গে গতি পাবে অর্থনীতি। আফরিন মিম, CMG বাংলা। সাংহাইতে সম্প্রতি শেষ হল মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস। চীনের 5G প্রযুক্তির বিকাশ ছিল এই আয়োজনের মূল আকর্ষণ। এই আয়োজন চীনের টেলিকম বাজারের সম্ভাবনার কথা জানিয়েছে বিশ্বের বড় বড় টেলিকমিউনিকেশন কোম্পানিগুলো। বিস্তারিত ফয়সল আব্দুল্লাহর। বেইজিংয়ের প্রাচীনতম পাখি বেইজিং সুইফট। বেইজিং শহরের কেন্দ্রস্থলে দেখা যায় একে। ছোট্ট হলেও দারুণ গতিতে উড়তে পারে পাখিটি। চলুন দেখে আসি বেইজিং সুইফটকে নিয়ে একটি প্রতিবেদন। প্রথমত এই পাখিটি খুব ছোট,
ওজন প্রায় ৩০ থেকে ৪০ গ্রাম, কিন্তু তারা অত্যন্ত দ্রুত উঠতে পারে। অভিবাসনের সময় প্রতি ঘন্টায় ১৯০ কিলোমিটার উঠতে পারে এই ছোট পাখিটি, যা হাইওয়েতে মানুষের প্রতিদিনের ড্রাইভিংয়ের গতির চেয়েও অনেক বেশি। দ্বিতীয়ত, তাদের অভিবাসন পথটিও অনেক দীর্ঘ। রাউন্ড ট্রিপটি প্রায় ৩০,০০০ কিলোমিটার, যা এশিয়া এবং আফ্রিকার ৩৭টি দেশ ও অঞ্চলের মধ্য দিয়ে যায়। তার মধ্যে অনেক দেশ বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের অন্তর্ভুক্ত দেশ। তাই বেইজিং সুইফট পাখিটিকে বেল্ট অ্যান্ড রোড প্রাকৃতিক দূত নামেও উল্লেখ করা হয়। তাদের বেশিরভাগই বেইজিংয়ের লম্বা প্রাচীন ভবনগুলোতে নিম্নমুখী করে বাসা বানাতে পছন্দ করে, যাতে তারা তাদের ডানা ছড়িয়ে রাখতে পারে এবং ওড়ার জন্য উঁচু জায়গা থেকে লাফ দিয়ে উঠতে পারে। আজ এইসব পাখিকে বেইজিং জুড়ে আধুনিক ভবনগুলোতেও পাওয়া যায়, যা জীববৈচিত্র্য রক্ষার জন্য চীনের প্রচেষ্টা প্রতিফলিত করে। বেজিং সুইফটগুলোর কিচিরমিচির এবং টাওয়ারগুলোতে তাদের খোরাখুরি বেজিংবাসীদের নস্টালজিয়া জাগিয়ে তোলে। তারা বেজিংয়ের একটি শহরের প্রতীকও বটে। ২০১৮ সাল থেকে আমরা বেইজিং সুইফট নিয়ে গবেষণা চালিয়েছি এবং সুরক্ষার ব্যবস্থা নিয়েছি। বেজিং সুইফটগুলোর কিচিরমিচির এবং টাওয়ারগুলোতে তাদের খোরাখুরি বেজিংবাসীদের নস্টালজিয়া জাগিয়ে তোলে। তারা বেজিংয়ের একটি শহরের প্রতীকও বটে। ২০১৮ সাল থেকে আমরা বেইজিং সুইফট নিয়ে গবেষণা চালিয়েছি এবং সুরক্ষার ব্যবস্থা নিয়েছি। পুরানো বিল্ডিংগুলো তাদের তাপ সংরক্ষণ ক্ষমতা এবং আবহাওয়ারোধী হওয়ার কারণে বেইজিং সুইফটের বাসা বাঁধার জন্য আদর্শ স্থান। এই কাঠামোগুলো এমনকি কাকের মতো প্রাকৃতিক শিকারীদের থেকে সুইফটকে রক্ষা করে। আমরা বেইজিংয়ের চেংয়াং গেট মেরামত করার আগে তাদের বাসাগুলো চিহ্নিত করেছিলাম এবং তাদের আসল প্রবেশ পথগুলো সংরক্ষণ করেছি। এই বছরের পর্যবেক্ষণগুলো নিশ্চিত করেছে যে এই মেরামত তাদের বাসস্থান ব্যাহত করেনি। যেহেতু বেইজিং একটি পরিবেশগত সভ্যতা গড়ে তোলার প্রচেষ্টা জোরদার করছে, তাই তার প্রাকৃতিক পরিবেশ এবং বেইজিং সুইফট সহ বৈচিত্র্যময় বন্য প্রাণীকে ২০ মিলিয়নেরও বেশি বাসিন্দার অন্যতম মেগাসিটিতে একীভূত করা একটি অগ্রাধিকার হয়ে উঠেছে। বেইজিং সুইফটের সংখ্যা এক দশক আগে ৩ থেকে ৪ হাজার থেকে বেড়ে আজ ১০ হাজার ছাড়িয়েছে। শুধু তাদের সংখ্যাই বৃদ্ধি পেয়েছে তা নয়, উপযুক্ত বাসস্থানের সংখ্যাও প্রায় ২০টি পর্যবেক্ষণ পয়েন্ট থেকে শতাধিক হয়েছে। আরও খবর নিয়ে ফিরছি একটি ছোট্ট বিরতির পর। আমাদের সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানা ও জানাজিনে। বিশ্বে প্রথমবারের মতো নিউক্লিয়ার ফিউশন নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন চীনের বিজ্ঞানীরা। এই অগ্রগতি সম্ভব হয়েছে একটি বিশেষ ধরনের উন্নত চৌম্বক ক্ষেত্রের কাঠামো আবিষ্কারের মাধ্যমে। হুয়ানলিউদিন নামে নতুন প্রজন্মের কৃত্রিম সূর্য প্রকল্প বাস্তবায়নে চীনকে আরও এক ধাপ এগিয়ে নিয়েছে এই প্রযুক্তি। বিস্তারিত থাকছে শুভ আনোয়ারের প্রতি।
山东প্রদেশের সমুদ্র তীরবর্তী শহর হাইয়াং। শহরটি নিজেকে শীর্ষ বাণিজ্যিক মহাকাশ কেন্দ্র হিসেবে গড়ে তোলার পথে অনেকটা এগিয়েছে। বিশেষ করে গত বছরের সেপ্টেম্বরে সমুদ্র থেকে 4টি স্যাটেলাইট বহনকারী বাণিজ্যিক রকেট সেরিস 1 উৎক্ষেপণ করে বেশ সাড়া ফেলেছিল হাইয়াং। বিস্তারিত দেখব প্রতিবেদনে। হাইয়াংয়ের রকেট উৎক্ষেপণ কেন্দ্র ওরিয়েন্টাল স্পেসপোর্ট। চীনের অন্য রকেট উৎক্ষেপণ কেন্দ্রগুলোর চেয়ে এটি আলাদা, কারণ ভাসমান প্ল্যাটফর্মটির চারপাশে সমুদ্র। রকেট উৎক্ষেপণ ও অবতরণের জন্য চীনের প্রথম বহুমুখী জাহাজ এটি। নকশা ও অত্যাধুনিক প্রযুক্তির কারণে সমুদ্র থেকে রকেট উৎক্ষেপণ করতে এবং সঠিকভাবে রকেটকে কক্ষপথের পূর্ব নির্ধারিত অংশে পাঠাতে পারবে এই কেন্দ্র। এটি বিশেষভাবে নকশা করা হয়েছে। এর দৈর্ঘ্য 160 মিটার এবং প্রস্থ 40 মিটার। ডেকের আয়তন 4000 বর্গমিটারেরও বেশি, যা 40টি বাস্কেটবলের কোর্টের সমান। প্রধান ডেকটির ধারণ ক্ষমতা প্রতি বর্গমিটারে 20 টন, যার কারণে একসঙ্গে একাধিক রকেট বহন করতে পারবে এটি। 2019 সালে চীন প্রথম এই ওরিয়েন্টাল স্পেসপোর্ট থেকে লং মার্চ 11 ক্যারিয়ারের রকেট পাঠায়। এটি ছিল সমুদ্র থেকে উৎক্ষেপণ করা চীনের প্রথম রকেট। উপকূলীয় এই প্ল্যাটফর্মটি থেকে 4 ধরনের মোট 11টি সফল রকেট উৎক্ষেপণ মিশন সম্পন্ন হয়েছে। এতে মোট 61টি স্যাটেলাইট সফলভাবে পাঠানো হয়েছে মহাকাশে। গত 11 জানুয়ারিতে এখান থেকে পাঠানো হয়েছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী সলিড প্রোপেলান্ট লঞ্চ ভেহিকল রকেট। হাইয়াং ছিল সমুদ্র তীরবর্তী অপেক্ষাকৃত একটি কম পরিচিত শহর। এখন শহরটিতে এসে জড়ো হয়েছে মহাকাশ গবেষণা সংক্রান্ত নানা প্রতিষ্ঠান। আমরা এখানে শুধু একটি ভৌত প্ল্যাটফর্মই তৈরি করিনি, এটি একটি শিল্প প্ল্যাটফর্ম। মহাকাশ প্রতিষ্ঠানগুলোর জন্য একটি উদ্যোক্তা প্ল্যাটফর্মও তৈরি করা হয়েছে এখানে। হাইয়াংয়ে বাণিজ্যিক মহাকাশ প্রতিষ্ঠানে বিনিয়োগ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে শহরটির কর্তৃপক্ষ। রকেট উৎক্ষেপণ ও মহাকাশ গবেষণা সংক্রান্ত অনেক প্রতিষ্ঠানকে আর্থিক সহায়তাও দিতে শুরু করেছে হাইয়াং সরকার। নাজমুল হক রাইয়ান, সিএমজি বাংলা। দর্শক, এই ছিল আমাদের এইবারের আয়োজনে। টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলায়। আগামী পর্বে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।